প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীরগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমি প্রশান্ত কুমার সেন, ভূগোল বিষয়ের শিক্ষক। আমি তোমাদের ভূগোল ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে এক বিশেষ পরিস্থিতির কারণে অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে ভালো হতো যদি তোমরা এবং আমি একসঙ্গে বসে ক্লাসটি করতে পারতাম। কোভিড-19 কারণে আজকে এই পরিস্থিতি। আজকে ক্লাসরুমের পরিবর্তে আমাদেরকে অনলাইন ক্লাস করতে হচ্ছে এবং এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ কোভিড-19 কারণে তোমাদের পড়ালেখার যাতে কোনো বিঘ্ন বা ক্ষতি না হয়, আমরা যাতে পড়ালেখাটা চালিয়ে যেতে পারি, এই কারণে আজকে অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস করতে হচ্ছে। আশা করি অনলাইনের মাধ্যমে হলেও ক্লাসটি আমরা উপভোগ করতে পারব এবং তোমরা আমাকে সহযোগিতা করো। যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি পরবর্তীতে সেই জিনিসগুলো আবার ব্যাখ্যা করতে সচেষ্ট থাকি। আমি তোমাদের ভূগোল ক্লাস শুরু। তোমরা অনেকেই মাধ্যমিক পর্যায়ে হয়তো ভূগোল বিষয়টি পড়ে এসেছো, কিংবা অনেকেই পড়নি। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। আশা করি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা ভূগোল নিয়েছি, আমরা ভালোভাবে এই বিষয়টি অনুধাবন করতে পারব এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল এই শব্দটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত আছো। ভূগোল কি? ভূগোল হচ্ছে পৃথিবীর স্থান সম্পর্কে ধারণা দেয়। মানুষের স্বাভাবিক প্রশ্ন, প্রতিটি মানুষের জানার জন্য দুটি প্রশ্ন প্রথমত উদ্ভব হয়। একটি হচ্ছে কি এবং কেন। অর্থাৎ এবং কেন মানুষের সহজাত বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো কিছু জানার আগ্রহ থেকে সে কী জানতে চায় এবং এই ঘটনাটি কেন হচ্ছে। এর পাশাপাশি আরেকটি মৌলিক প্রশ্ন, সেটি হচ্ছে কোথায়। অর্থাৎ কি, কেন এবং কোথায়, এই কোথায় প্রশ্নটির উত্তর দিয়ে থাকে ভূগোল। আমরা যদি ধরে নেই এটি বাস্তব যে পৃথিবীর অতীতের ঘটনাবলী এবং বর্তমানে যা ঘটছে তা কোনো না কোনো জায়গায় ঘটছে। অর্থাৎ প্রতিটি ঘটনার পিছনে একটি স্থান বা জায়গা সংশ্লিষ্ট থাকে। মানুষ যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি জানার জন্য চেষ্টা করে। অর্থাৎ এই ঘটনাগুলি পৃথিবীর কোন জায়গায় ঘটছে, অর্থাৎ একটি স্থান সম্পর্কে একটি ধারণা পাওয়ার চেষ্টা করে। পৃথিবীর এই স্থান সম্পর্কে বা পৃথিবীর পরিমাণ সম্পর্কে শুধু ভূগোল বিষয়ে আলোচনা করে তা নয়, অন্যান্য বিষয়েও আলোচনা করে থাকে। আবহাওয়াবিদ, সমুদ্র বিজ্ঞানী, জীববিজ্ঞানী বা এর শাখা জীববিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ু বিদ্যায়
জীববিজ্ঞানে পৃথিবীর ভূভাগ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, কিন্তু পৃথিবীর নানা বিষয়াদি একটি সমন্বিত স্থান সম্পর্কে ধারণা দিয়ে থাকে ভূগোল। এই স্থান সম্পর্কে জানার আগ্রহ থেকে ভূগোলের উৎপত্তি লাভ করেছে। ভূগোল এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত ইরেটোস্থিনিস। জিওগ্রাফি শব্দটি থেকে এটি একটি গ্রিক শব্দ। জিওগ্রাফি দুটি শব্দের সমন্বয়, একটি হচ্ছে জিও আর একটি হচ্ছে গ্রাফি। জিও মানে হচ্ছে ভূমণ্ডল বা পৃথিবী বা আর্থ, গ্রাফি মানে হচ্ছে বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি শব্দটির যদি বাংলা আধুনিক করা যায় তাহলে সেটি হচ্ছে পৃথিবীর বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি পৃথিবী বা ভূমণ্ডলের বর্ণনা দিয়ে থাকে। পৃথিবীর বর্ণনা পৃথিবীর উপরিভাগে কি রয়েছে? পৃথিবীর উপরিভাগে নানা রকম আমরা জিনিস দেখতে পাই, প্রপঞ্চ রয়েছে। প্রথমে পৃথিবীর অবয়ব বা পৃথিবীর উপরিভাগে কি রয়েছে? পৃথিবীর উপরিভাগে রয়েছে স্থলভাগ, জলভাগ এবং আরেকটি রয়েছে যেটি আমরা দেখতে পাই, অদৃশ্য কিন্তু আমরা অনুভব করতে পারি, সেটি হচ্ছে বায়ুরাশি। এই বায়ুরাশি কিন্তু পৃথিবীর একটি অংশ, পৃথিবীর উপরিভাগে, এবং এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর গায়ে লেগে থাকে। আবার এই পৃথিবীর মধ্যে রয়েছে জীবমণ্ডল, এবং জীবের মধ্যে আমরা মানুষ প্রজাতি রয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে নানা রকম বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে। একটি হচ্ছে অজৈব আর একটি হচ্ছে জৈব। ভূগোলে আধুনিক এবং সর্বজন গ্রাহ্য সংজ্ঞাটি প্রদান করেন প্রখ্যাত ভূগোলবিদ রিচার্ড হাডসন। তিনি বলেন, জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড একুরেট, orderly and rational descriptions and interpretation of the earth of the variable character of the earth surface. অর্থাৎ ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলি সঠিক, শ্রেণীবদ্ধ এবং যুক্তিসঙ্গত আলোচনা ও পর্যালোচনায় ভূগোল শাস্ত্রের আলোচ্য বিষয়। আমরা যেটি আগেই বলছিলাম যে পৃথিবী পৃষ্ঠে নানা রকম প্রপঞ্চ বা বৈশিষ্ট্যের সমাহার ঘটেছে। একদিকে রয়েছে পৃথিবীর অবয়ব, এই অবয়বের মধ্যেও নানা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কোথাও স্থলভাগ, কোথাও জলভাগ, এবং পৃথিবীর সঙ্গে গিয়ে লেগে রয়েছে একটি অদৃশ্য বায়ুমণ্ডল, যেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটি পৃথিবীর গায়ে লেগে রয়েছে। আবার এই স্থলভাগের মধ্যেও রয়েছে নানা রকম বৈচিত্র্য। কোথাও বিস্তীর্ণ সমতল ভাগ, যেটি সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতা বা সামান্য উচ্চতা বিশিষ্ট। আবার কোথাও রয়েছে বিশাল উচ্চতা, আবার কোথাও উঁচু এবং বিশাল প্রশস্ত। আবার এই স্থলভাগের মধ্যে কোথাও রয়েছে মরুভূমি, আবার কোনো কোনো অংশ বরফ দ্বারা আচ্ছাদিত। অর্থাৎ স্থলভাগের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা রয়েছে। আবার পৃথিবী এই ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ প্রায় 71% পানি রাশি দ্বারা আবৃত, যেটিকে আমরা সাগর বা মহাসাগর বা উপসাগর করে আখ্যায়িত করি। এই মহাসাগরের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। আরেকটি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা রয়েছে।
বায়ুমণ্ডলের কারণে আমরা নানা রকম বৈচিত্র্যতা অনুভব করি। কখনো শীত অনুভব করি, কখনো উষ্ণ বা গরম অনুভব করি। এই বায়ুমণ্ডলের কারণে পৃথিবীর কোথাও বৃষ্টিপাত হয়, আবার কোথাও হয় না। অর্থাৎ নানা রকম বৈচিত্র্যতা রয়েছে। পৃথিবী পৃষ্ঠের মধ্যে জীবমণ্ডল বসবাস করে। এই জীবমণ্ডল যেরকম পৃথিবীর উপরভাগে স্থলভাগেও রয়েছে, পানিরাশির মধ্যেও রয়েছে, আবার বায়ুমণ্ডলেও রয়েছে। এই জীবমণ্ডলের মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতি সেটি হচ্ছে আমরা মানব জাতি। অর্থাৎ মানুষের এই বসবাস স্থল হচ্ছে পৃথিবীর পরিবার। কাজে আমরা ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলির মধ্যে জীবমণ্ডল এবং মানুষও রয়েছে। এই ভূগোল ভূপৃষ্ঠের উপরিভাগে যা কিছু রয়েছে তার সবই আলোচনা করতে হবে। যেমনটি আমরা দেখলাম, প্রাকৃতিক বিষয়াদি যেগুলো অজৈবের মধ্যে পড়ে, যেরকম স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল। এর পাশাপাশি রয়েছে জীবমণ্ডল এবং মানুষ। কাজে ভূগোলের আলোচনার বিষয়বস্তু প্রধানত দুটি ক্ষেত্র হতে পারে হয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক বিষয়াদি নিয়ে, আরেকটি হচ্ছে মানুষকে কেন্দ্র করে। অর্থাৎ ভূগোলের দুইটি শাখা, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটি হচ্ছে মানব ভূগোল। কারণ যদি আমরা আর একটু বিশ্লেষণ করতে যাই, সেটি হচ্ছে এই যে প্রাকৃতিক বিষয়াদি, যেরকম আমরা যদি রিচার্ড হাডসনের সংজ্ঞাটিকেই যদি আমরা একটু নিজের মতো ব্যাখ্যা করতে চাই বা বলতে চাই, সেটি হচ্ছে পৃথিবীতে রয়েছে স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল। এই স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলে মানুষকে প্রভাবিত করে বা মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে থাকে। এই স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলের বৈচিত্র্যতার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের শারীরিক কাঠামো এবং চারিত্রিক বৈশিষ্ট্যদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিন্নতা লক্ষ্য করা যায়। পৃথিবীর মানুষ প্রজাতির মধ্যেই দেখা যায় কেউ সাদা বর্ণে, কেউ হলুদ বর্ণে, কেউ বা কালো বর্ণের অথবা মিশ্র বর্ণের হয়ে থাকে। এবং আমাদের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পৃথিবীর সব জায়গায় একই ধরনের নয়। কোথাও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে, কোথাও শিল্প কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মানুষের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এবং এটি হয়েছে প্রাকৃতিক যে বিষয়াদি বললাম সেটির কারণে। তাহলে আমরা যদি আর একটু সহজভাবে কিংবা আমাদের মতো করে বলতে চাই, ভূগোলের সংজ্ঞাটা যদি আমরা নিজেরা বলতে চাই, সেটি হচ্ছে যে শাস্ত্র পৃথিবীর স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল সম্পর্কে ব্যাখ্যা করে থাকে এবং এই উপাদানগুলো মানুষের জীবনে কীভাবে প্রভাব বিস্তার করে বা কীভাবে নিয়ন্ত্রণ করে থাকে তা বিশ্লেষণ করে, সেটি হচ্ছে ভূগোল। এবং এখান থেকে আমরা বলতে পারি তাহলে ভূগোলের হচ্ছে দুটি শাখা, একটি প্রাকৃতিক বিষয়াদি আর একটি হচ্ছে মানুষকে কেন্দ্রিক। অর্থাৎ একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে মানব ভূগোল। এবং আমরা 1990 সালে একজন প্রখ্যাত জিওগ্রাফার ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট থ্রু স্পেস অ্যান্ড টাইম। অর্থাৎ সময় এবং পরিসরের সঙ্গে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্কই ভূগোল আলোচনা করে। পরিবেশের দুটি উপাদান, একটি জৈব, একটি অজৈব উপাদান। আমরা এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে প্রাকৃতিক ভূগোল এবং মানুষকে কেন্দ্র করে মানব ভূগোল। আমরা প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল দুটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন করব এবং দুই পত্রে বিভক্ত করা হচ্ছে। প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় পত্র হচ্ছে মানব ভূগোল।
আমরা আপাতত প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করব। প্রাকৃতিক ভূগোল, যেটি পূর্বেই বলা হয়েছে, প্রাকৃতিক ভূগোল পৃথিবীর পরিভাগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করে থাকে, অর্থাৎ পৃথিবীর স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল। এবং এই জলভাগ, বায়ুমণ্ডল এবং ভূত্বক বা পৃথিবীর উপরিভাগের সমন্বয় গড়ে উঠেছে জীবমণ্ডল। তিনটির যখন মিথস্ক্রিয়া ঘটে তখনই জীবমণ্ডলের উৎপত্তি হয়। এবং এই বৈচিত্র্যতার কারণে পৃথিবীর এক এক প্রান্তে এক এক ধরনের জীবমণ্ডলের সমাবেশ ঘটেছে। কাজে এই উপাদানগুলি জীবমণ্ডলের সমাবেশ ঘটাতে কীভাবে সহযোগিতা করে বা সহায়তা করেছে সেটি এই ভূগোলের, প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি জীবমণ্ডল নামে পরিচিত। অর্থাৎ ভূগোলের প্রাকৃতিক ভূগোলের প্রধান তিনটি শাখা ছিল। একটি হচ্ছে পৃথিবীর উপরিভাগ বা ভূত্বক, আরেকটি হচ্ছে জলভাগ বা বায়ুমণ্ডল, আরেকটি বায়ুমণ্ডল। এবং এই তিনটি মণ্ডলের সমন্বয়ে যেটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলকে প্রাকৃতিক ভূগোলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাকৃতিক ভূগোলের সম্পর্কে কবে আলোচনা করা শুরু হয় সেটি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব না। তবে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে প্রথম আলোচনা করে থাকেন এবং যাকে আমরা প্রাকৃতিক ভূগোলের জনক বলে থাকি, উনি হচ্ছেন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবল্ট। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের চারটি শাখা আমরা দেখতে পেলাম। একটি হচ্ছে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর ভূত্বক। এই ভূত্বকের মধ্যে নানা রকম যেরকম বৈচিত্র্যতা রয়েছে, যেরকম ভূত্বকের যদি আমরা একটু আগে বললাম যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগের প্রায় ৭১% পানি রাশি দ্বারা আবৃত। যদি আমরা এই পানিটাকে কল্পনা করি যে ভূপৃষ্ঠের মধ্যে যদি পানি না থাকে, তাহলে এই পানির তলদেশ বা সাগর মহাসাগরের তলদেশও হচ্ছে এই ভূত্বকের অন্তর্ভুক্ত, যেটিকে আমরা অশ্বমণ্ডল, লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলও বলে থাকি। এই ভূত্বকের গভীরতা স্থলভাগে সবচেয়ে বেশি এবং সমুদ্রের তলদেশে সবচেয়ে কম। স্থলভাগে যেরকম বৈচিত্র্যতা রয়েছে, কোথাও বিস্তীর্ণ সমতল ভাগ, কোথাও বিশাল উঁচু নিচু ভূমি, আবার কোথাও রয়েছে যেমন বিশাল উচ্চ ভূমি কিন্তু উপরিভাগ বেশ প্রশস্ত। আবার যেটি পানি রাশি বা সমুদ্রের তলদেশের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এই সমুদ্রের তলদেশে যেটি ভূত্বকের অন্তর্ভুক্ত এবং স্থলভাগ যেটিকে আমরা ভূত্বক বলে থাকি, এটি হচ্ছে অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার এর আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয় হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলও নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলে আজকে আমরা বায়ুমণ্ডল যেটি অদৃশ্য শক্তি, যেটিকে আমরা দেখতে পাই না, কিন্তু এই বায়ুমণ্ডল ছাড়া বা বায়ু ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারব না। কারণ বায়ু আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। শুধুমাত্র তাই না, যা আমাদের খাদ্য তৈরিতেও বায়ুমণ্ডলের ভূমিকা অপরিসীম। এবং সূর্য থেকে যে তেজস্ক্রিয় রশ্মি আছে, সেই রশ্মি থেকেও আমাদেরকে রক্ষা করে। তৃতীয়টি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে আমরা সমুদ্রের পানি রাশিকেই বুঝিয়ে থাকি। পৃথিবীর যে 4/3 অর্থাৎ প্রায় 71% পানি রাশি দ্বারা আবৃত, যেটিকে আমরা সাগর, মহাসাগর ও উপসাগর বলে থাকি।
এই পানি রাশির মধ্যে আবার সাগর, মহাসাগর, উপসাগরে ৯৭ ভাগ পানি রয়েছে, আর বাকি ৩ ভাগ রয়েছে স্থলভাগের মধ্যে। কিছু স্থলভাগের উপরিভাগে নদী নালার পানি, আবার ভূগর্ভস্থ পানি রাশি, পর্বতের চূড়ায় বরফ আকারে যেটি জমা রয়েছে, এবং বায়ুমণ্ডলেও কিছু পরিমাণ পানি রাশি রয়েছে। এই বায়ুমণ্ডলের এই মধ্যে আমরা শুধুমাত্র সাগর এবং মহাসাগরের পানি রাশি সম্পর্কে জানতে পারব, সেগুলো ব্যাখ্যা করতে পারব। এই ৩টির সমন্বয়ে যেটি তৈরি হয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে আমরা বলছি যে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এই ৩টি বৈচিত্র্যতার কারণে পৃথিবীর এক এক প্রান্তে এক এক ধরনের জীবমণ্ডলের সমাবেশ হয়েছে। যেরকম আমরা যদি আমাদের দেশেরই উদাহরণ দিই, আমাদের দিনাজপুরের কি জন্য বিখ্যাত? দিনাজপুরের চাল, বিশেষ করে কাটারি বোর্ডের চাল আমাদের বিখ্যাত, এবং দিনাজপুরের লিচু, উন্নত মানের লিচু আমরা পেয়ে থাকি দিনাজপুর। আবার যদি আমরা রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যাই, সেখানে উন্নত মানের আম আমরা পেয়ে থাকি। অর্থাৎ বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জীবের সমাবেশ ঘটেছে। এভাবে আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং পানিরাশির কারণে এক এক জায়গায় এক এক ধরনের জীবের সমাবেশ ঘটেছে, এবং এই জীবগুলোর মধ্যে নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। জীবমণ্ডলে আমরা সেগুলি আলোচনা করব। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের কয়টি শাখা জানলাম? প্রাকৃতিক ভূগোলের 4টি শাখা। একটি হচ্ছে অশ্বমণ্ডল, আরেকটি হচ্ছে বায়ুমণ্ডল, আরেকটি হচ্ছে বায়ুমণ্ডল, এবং সর্বশেষটি হচ্ছে জীবমণ্ডল। এখন প্রাকৃতিক ভূগোলের পরিসর, অর্থাৎ অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলকে আমরা যদি আরেকটু বিস্তৃত আকারে আলোচনা করে থাকি, তাহলে আমরা যেগুলি পড়ব প্রথম পত্রে প্রাকৃতিক ভূগোলের, সেটি যদি অশ্বমণ্ডল সম্পর্কে আমরা যদি আলাদা আলাদা আলোচনা করে থাকি, অশ্বমণ্ডল সম্পর্কে কিংবা অশ্বমণ্ডলের অর্থে আমরা জানব প্রথমে পৃথিবীর ভূত্বক, অর্থাৎ এই ভূত্বকের উপরিভাগে যা কিছু রয়েছে সেটি অশ্বমণ্ডলের আলোচনার বিষয়বস্তু। আবার ভূত্বকের সঙ্গে সম্পর্কিত হচ্ছে ভূ অভ্যন্তরভাগ। ভূ অভ্যন্তরভাগের নানা রকম ঘটনা প্রবাহের কারণে ভূত্বকের উপরিভাগের পরিবর্তন ঘটে থাকে। আজকে আমরা যেখানে বিস্তীর্ণ সমতল ভাগ দেখছি, কিংবা ভূপৃষ্ঠের ভূত্বকের উপরিভাগে যেখানে বিশাল পর্বতমালা অবস্থিত রয়েছে, বা উঁচু এবং বেশ উপরিভাগ প্রশস্ত, যেটিকে আমরা মালভূমি বলে থাকি, যেখানে মালভূমির অবস্থান, এটি কিন্তু একদম স্থায়ী নয়, অর্থাৎ অ্যাবসলিউট নয়, এগুলো পরিবর্তনশীল। আজকে যেখানে বিশাল পর্বতমালা রয়েছে, সেখানে সময়ের পরিক্রমায় দেখা যাবে যে কোনো এক সময় সেখানে পর্বতরাশির পরিবর্তে সমতল ভূভাগের অবস্থান বা সৃষ্টি হতে পারে, এবং এগুলি ঘটে থাকে ভূ অভ্যন্তরের কারণে। ভূ অভ্যন্তরের নানা রকম ঘটনা প্রবাহের কারণে ভূত্বকের উপরিভাগের পরিবর্তন ঘটে থাকে। এই কারণে আমাদেরকে ভূ অভ্যন্তরের ভাগ সম্পর্কেও জানতে হবে। তাহলে আমরা অশ্বমণ্ডল বলছি, যেটি পৃথিবীর উপরিভাগ, কিন্তু সেখানে আলোচনার শুরুতে আমরা জানব অশ্বমণ্ডলের করতে গিয়ে প্রথম অধ্যায়টি হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ। ভূ অভ্যন্তরের গঠন প্রণালী সম্পর্কে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারব। পরবর্তীতে ভূত্বকের উপরিভাগ। ভূত্বকের উপরিভাগে কীরকম রয়েছে? যেরকম কোথাও সমতল ভূমি, কোথাও পর্বতমালা, আবার কোথাও মালভূমি। এই 3টি উৎপত্তির কারণ এবং অবস্থান, সেগুলি ব্যাখ্যা ও বিশ্লেষণ
করতে পারব। এবং আমরা একটু আগে বললাম যে ভূত্বকের উপরিভাগ স্থায়ী নয়, এগুলো পরিবর্তনশীল। কতগুলো পরিবর্তন আমরা বুঝতে পারি, আবার কোনো পরিবর্তন আমরা বুঝতে পারি না। অর্থাৎ কতগুলো আকস্মিক ঘটে থাকে বা দ্রুত ঘটে থাকে, আর কতগুলো ধীর গতিতে হয়। ধীর গতির পরিবর্তন নানা রকম প্রাকৃতিক শক্তির কারণে হয়ে থাকে, যেটি আমরা আমাদের আয়ুষ্কালে সেটি আমরা অনুভব করতে পারবো না। কারণ ধীর গতির পরিবর্তন দীর্ঘ সময় ধরে চলে, লক্ষ লক্ষ বছর কিংবা কোটি কোটি বছর ধরে চলে। আকস্মিক পরিবর্তন যেগুলো দ্রুত ঘটে থাকে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে ব্যাপক পরিবর্তন ঘটে থাকে। যেরকম আমরা বলতে পারি ভূমিকম্প। ভূমিকম্প কোথাও যদি 1-2 মিনিট স্থায়ী হয়, তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগের ব্যাপক পরিবর্তন ঘটে থাকে। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে নানা রকম পদার্থ ভূঅভ্যন্তর ভাগ থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে থাকে। যদি সমুদ্রভাগের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, তাহলে আগ্নেয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে এতে বিশাল দ্বীপ বা স্থলভাগের উৎপত্তি করতে পারে। ঠিক তেমনিভাবে স্থলভাগও ভূঅভ্যন্তর ভাগ থেকে এই আগ্নেয়গিরির মাধ্যমে বা আগ্নেয়জাত পদার্থগুলো বের হয়ে আসে স্থলভাগেরও পরিবর্তন ঘটে থাকে। তাহলে আমরা কি ব্যাখ্যা করতে পারবো, কি বিশ্লেষণ করতে পারবো অশ্বলম্বর থেকে? প্রথম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ বা ভূ অভ্যন্তরভাগ, তারপর হচ্ছে ভূত্বকের উপরিভাগ। ভূত্বকের উপরিভাগ কি হচ্ছে? এখানে স্থলভাগের মধ্যে সমতলভূমি, পর্বতমালা এবং মালভূমি, এগুলোর বিশদভাবে আমরা ব্যাখ্যা ও বর্ণনা করতে পারবো। এবং ভূপৃষ্ঠের পরিবর্তন বা ভূত্বকের পরিবর্তন, এটি হচ্ছে দ্রুত গতির পরিবর্তন। দ্রুত গতির পরিবর্তন যেগুলো আমরা অনুভব করতে পারি কার মাধ্যমে? আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের মাধ্যমে। আরও একটি দ্রুত গতির পরিবর্তন ঘটে থাকে, সেটি হচ্ছে সুনামি জনিত কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের দ্রুত পরিবর্তন। আর হচ্ছে ধীর গতির পরিবর্তন। এই ধীর গতির পরিবর্তনের ফলে উঁচু পর্বতমালা ক্ষয় হয়ে ক্রমান্বয়ে সমতল ভূমিতে পরিণত হতে পারে, অথবা উঁচু পর্বতমালার ক্ষয়জাত অংশগুলো কোনোখানে জমা হয়ে সমতল ভূমিতে কিছু অংশ ভরাট করে সমতল ভূমিতে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তন সেটি হচ্ছে আকস্মিক বা দ্রুত গতির পরিবর্তন, আর একটি হচ্ছে ধীর গতির পরিবর্তন। আর স্থলভাগের উপরিভাগে কি রয়েছে? নদী, নালা। নদী মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি ইতিহাস, মানব জাতির ইতিহাস যদি আমরা জানতে চাই, আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে মানব জাতির সংস্কৃতির সঙ্গে, মানব সভ্যতার সঙ্গে নদীর একটি গভীর সম্পর্ক রয়েছে। নদী আমাদের পূর্বে যাতায়াতের পথ হিসেবে যেরকম আমরা ব্যবহার করতাম, তেমনি কৃষিক্ষেত্রে এবং আমাদের পানীয় জল হিসেবে আমরা ব্যবহার করতাম। এই নদী মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পৃথিবীর উপরিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নদী কোথায় উৎপত্তি হয়? পর্বতে। শেষ হয় কোথায়? সমুদ্র কিংবা বিশাল জলরাশির সঙ্গে মিশে যায়। এই নদী পর্বত থেকে শুরু করে নানা পথ পরিক্রমা অতিক্রম করে অবশেষে বিশাল কোনো জলরাশির সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ পর্বত, সমতল ভূমি এবং অবশেষে জলরাশি। অর্থাৎ নদীর গতিপথে নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তবে আমরা এই ভূত্বকের মধ্যে বা অশ্বমণ্ডলের মধ্যে নদীর গতি প্রকৃতি প্রবাহ সম্পর্ক ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি। আমরা বায়ুমণ্ডল, একটু বলছি, বায়ুমণ্ডল শুধুমাত্র আমাদের অক্সিজেনের সরবরাহ করে না। আজকে যেরকম আমরা অনলাইন ক্লাস করছি, এই অনলাইন ক্লাসটি সম্ভব হয়েছে বা ইন্টারনেট প্রযুক্তি আমরা সম্পন্ন করতে পারি, সেটি হচ্ছে বায়ুমণ্ডলের মাধ্যমে। বায়ুমণ্ডলের মাধ্যমেই আমাদের এই তরঙ্গগুলো প্রবাহিত, সে আলোক তরঙ্গ হোক আর শব্দ তরঙ্গ হোক। বায়ু যেহেতু আমাদের অক্সিজেন সরবরাহ করে, খাদ্য তৈরিতে সহায়তা করে, আমাদের সূর্যের অতি তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে রক্ষা করে, এবং আমাদের মানব সভ্যতার যোগাযোগের মাধ্যম হিসেবেও বায়ুমণ্ডল কাজ করে। আমি যে কথা বলছি সেটি বায়ুমণ্ডলের মাধ্যমেই সম্ভব। বায়ুমণ্ডলের মধ্যে আমি কী করবো? বায়ুমণ্ডলের আবার তোমরা জানো যে আমরা আমাদের কি বলে পর্বত আরোহীরা যখন যায় পর্বতের চূড়ায়, তারা কিন্তু তখন অক্সিজেন নিয়ে যায়। তার মানে হচ্ছে আমরা যেখানে সমতল ভূমিতে বসবাস করি, এখানে যেরকম অক্সিজেন রয়েছে, পর্বতের চূড়ায়
অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে যদি আমরা যাই তাহলে পর্যাপ্ত অক্সিজেনের পরিমাণ কমে থাকে। তাহলে এই যে অক্সিজেন এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরিভাগ পর্যন্ত সমভাবে বন্টিত নয় বায়ুমণ্ডলের উপাদান। অর্থাৎ বায়ুমণ্ডলের এই উপাদানগুলোর উপরে রয়েছে বায়ুর স্তর কাঠামো। অর্থাৎ প্রথমে আমরা বায়ুর উপাদান, বায়ুর স্তর কাঠামো এবং বায়ুর মানব আমাদেরকে কীভাবে সহযোগিতা করে, অর্থাৎ বায়ুমণ্ডলের গুরুত্ব সেটি আমরা জানতে পারি। এবং আমরা বলছি যে আমরা যখন দেখলাম যে বায়ুমণ্ডল কিন্তু স্থায়ী নয়, বায়ু প্রবাহিত হয় এক খান থেকে আরেক খান, এবং এটি বায়ু আমরা যে উষ্ণতা অনুভব করি সেটি হচ্ছে বায়ুমণ্ডল থেকেই আসে। বায়ুমণ্ডল উত্তপ্ত হলে আমরা উষ্ণতা অনুভব করি, বায়ুমণ্ডল শীতল হলে আমরা শীত অনুভব করি। অর্থাৎ বায়ুর তাপমাত্রা রয়েছে, বায়ুর তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত হচ্ছে বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এবং বায়ু প্রবাহের উপর নির্ভর করে আর্দ্রতা ও বৃষ্টিপাত। এইগুলি আমরা বায়ুমণ্ডল থেকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি। এবং এই আর্দ্রতা বৃষ্টিপাতের উপরে নির্ভর করে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। অর্থাৎ পৃথিবীর এক এক অঞ্চলে এক একটি জলবায়ু অঞ্চলের সৃষ্টি হয়েছে, যেটি আমরা বায়ুমণ্ডল থেকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি। আবার এই জলবায়ু পরিবর্তনশীল, জলবায়ু পরিবর্তনের কারণে আজকে মানব জাতি হুমকির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের কারণে আমরা হুমকির মুখে রয়েছি। সেটিও আমরা বায়ুমণ্ডল থেকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি বায়ুমণ্ডল মাধ্যমে। তৃতীয়টি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যেটি আমরা বলছি পৃথিবীর যেটি বায়ুমণ্ডল বলতে বোঝায় সেটি হচ্ছে সাগর, মহাসাগর এবং উপসাগরের পানি। কোথাও রয়েছে বিশাল পানিরাশি, তার চেয়ে অপেক্ষাকৃত কম পানিরাশি, যেটিকে বিশাল বিস্তীর্ণ পানিরাশি রয়েছে, সেটিকে আমরা বলছি মহাসাগর। তার চেয়ে অপেক্ষাকৃত কম পানিরাশিকে বলছি সাগর। আবার দেখা যায় যে তিন দিক যারা স্থল বেষ্টিত এবং একদিকে খোলা রয়েছে, সেটিকে আমরা বলছি উপসাগর। আবার দেখা যাচ্ছে বিশাল পানিরাশি যেটি চারদিক থেকে স্থল বেষ্টিত, সেটিকে বলছি আমরা হ্রদ। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আমরা সাগর, মহাসাগর, উপসাগর সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি। আবার এই সাগর মহাসাগরের পানিরাশি স্থির নয়, তারা সবসময় গতিশীল অবস্থায় আছে এবং নির্দিষ্ট পথে এই পানিরাশিগুলো চলাচল করে। এই পানিরাশিগুলো কেন চলাচল করে সেটি ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারবে। আবার পানিরাশির মধ্যে আরেকটি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তোমরা যারা কক্সবাজার কিংবা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে, দেখবা যে কখনো পানিরাশি একসময় ফুলে উঠে একটি বিশাল এলাকা প্লাবিত করে দেয়। আবার দেখা যাবে যে কোনো এক সময় এই পানিরাশিটা সমুদ্রের দিকে নেমে গেছে। অর্থাৎ সমুদ্রের উপকূল এলাকায় কখনো পানি দ্বারা আবৃত থাকে, আবার কখনো পানি শূন্য থাকে। এই যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যেটি সাগর মহাসাগর উৎপত্তি এবং চলাচল, যেটিকে বলা হচ্ছে সমুদ্র স্রোত, এবং এই সমুদ্রের পানি একবার ফুলে ওঠা, একবার নেমে যাওয়া। অর্থাৎ কোনো এলাকা প্লাবিত করছে এক সময়, আবার কোনো সময় সমুদ্রের দিকে পানিটা নেমে যাচ্ছে, যেটিকে আমরা বলছি জোয়ার ভাটা। তো বায়ুমণ্ডল থেকে আমরা সাগর মহাসাগরের উৎপত্তি, অবস্থান, সমুদ্র স্রোতের কারণ, ফলাফল এবং জোয়ার ভাটার কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারি। আমরা পূর্বেই বলেছি যে স্থলভাগে যেরকম বৈচিত্র্যতা রয়েছে, সমুদ্রের তলদেশেও একই রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। সমুদ্রের তলদেশেও সমতল ভূমি রয়েছে, উঁচু পর্বতমালাও রয়েছে। আবার সমুদ্রের মধ্যে অনেক গভীর গর্তও লক্ষ্য করা যায়। অর্থাৎ সমুদ্রের তলদেশের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা রয়েছে, যেটি আমরা বায়ুমণ্ডল থেকে জানতে পারবো এবং ওখান থেকে আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ ও বর্ণনা করতে পারবো। এরপরে হচ্ছে জীবমণ্ডল। জীব, যার প্রাণ রয়েছে, সেটি হচ্ছে জীব। এই জীব শুধুমাত্র স্থলভাগে বসবাস করে তা নয়, পানিরাশি সমুদ্রের মধ্যেও যেরকম রয়েছে, তেমনি বায়ুমণ্ডলেও এই জীবকে লক্ষ্য করা যায়। অতি ক্ষুদ্র জীব, আনুবীক্ষণিক জীব যেটি রয়েছে, যেটি আমরা এখন কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস
যেটি ভাইরাসকে অদৃশ্য, এটিকে আমরা দেখতে পাই না, আনুবীক্ষণিক জীব। এই জন্য জীব স্থলভাগ, সমুদ্র তলদেশ কিংবা পানি রাশির মধ্যে এবং বায়ুমণ্ডলেও বসবাস করে। এই পৃথিবীর এই অশ্বমণ্ডল বায়ুমণ্ডলের বৈচিত্র্যতার কারণে পৃথিবীর এক এক প্রান্তে এক এক ধরনের জীবের সমাবেশ ঘটেছে। আবার একই জীবের মধ্যে নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। যেরকম আমরা মানব জাতির কথা বলেছি, এই মানুষের মধ্যেও নানা রকম বৈচিত্র্যতা রয়েছে। মানুষের পৃথিবীর এক এক অঞ্চলের মানুষের মধ্যে এক এক ধরনের পার্থক্য বা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কোনো মানুষের গায়ের রং সাদা, হলুদ কিংবা কালো বর্ণের কিংবা মিশ্র বর্ণের, কারো চুল কোকড়া, কারো চুল সোজা, এই ধরনের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ মানুষের মধ্যেই নানা রকম বৈচিত্র্যতা। কিংবা আমরা লিচুর কথা বললাম, দিনাজপুরের লিচু আর ঢাকার লিচুর গাছ একই রকমের দেখতে, কিন্তু তাদের মধ্যে বৈচিত্র্যতা হয়েছে সাথে। আম গাছ, আমার খুলনা অঞ্চলেও যে আম গাছের পাতা লক্ষ্য করা যায়, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের মধ্যেও একই ধরনের আম গাছের পাতা লক্ষ্য করা যায়, কিন্তু দুই অঞ্চলের আমের মধ্যে নানা রকম বৈচিত্র্যতা রয়েছে। অর্থাৎ জীবের মধ্যে নানা রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। জীবমণ্ডলে আমরা এই জীব বৈচিত্র্য সম্পর্কে জানব। এবং আমরা প্রথমেই বলেছি যে বায়ুমণ্ডল শুধু আমাদের অক্সিজেন সরবরাহ করে না, খাদ্য তৈরিতেও সহায়তা করে। অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানকে ব্যবহার করে খাদ্য জীব তৈরি করতে হবে। প্রথমে বায়ুমণ্ডল এবং সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে জীব খাদ্য তৈরি করে। আবার সকল জীবেই খাদ্য তৈরি করতে পারে না। যেহেতু আমরা মানুষ, আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভর করি? উদ্ভিদের উপর। অর্থাৎ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই খাদ্যটা ক্রমান্বয়ে বিভিন্ন জীবের মাধ্যমে মানুষ কিংবা অন্যান্য জায়গায় সঞ্চারিত হয়, যেটি আমরা জীবমণ্ডল সম্পর্কে, জীবমণ্ডল অধ্যায় থেকে আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারি। তো আমরা এই অধ্যায়গুলো ক্রমান্বয়ে করব, অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। তো আজকে এ পর্যন্তই রইল। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, আমরা ক্লাস চালিয়ে যাব। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বই বাজারে রয়েছে। মোটামুটি আমরা 3টি বই সিলেকশন করেছি। এই 3টি বই তোমরা নিতে পারো, 3টির মধ্যে একটিও নিতে পারো। সেগুলি হচ্ছে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর বই, এটি প্রকাশনা করেছে বাংলাদেশ বুক কর্পোরেশন লিমিটেড। আরেকটি ডক্টর সৈয়দ শাহজাহান আহমেদ ও জিয়াউল হক, এটি প্রকাশ করেছে কাজল ব্রাদার্স লিমিটেড। আরেকটি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর, যেটি রচয়িতা হচ্ছেন ডক্টর হজম ও হাসিবুর শাহিদ এবং আনন্দ কালসার বেচা। তোমরা এই 3টি বইয়ের 3টি নিতে পারো, একটিও নিতে পারো। যেহেতু বোর্ড কর্তৃক নির্ধারিত বই নেই, কাজেই বইগুলোর দামও খুব একটা বেশি নয়। তোমরা 3টি বইয়ে নিতে পারো। এই বইগুলো নিয়ে আমরা আমাদের অধ্যয়ন চালিয়ে যাব। আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত আমরা সবাই দর্শক থেকে সবাইকে